ঠিক আছে, আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমার মাইকও আনমিউট আছে। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি রাইট হ্যান্ড সাইডে 0 থাকে তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়। সেটা ডিপেন্ড করছে মানে রুটটা কি ধরনের। একটা ট্রায়াল সলিউশন নিতে হয় e টু দ্য পাওয়ার mt বা e টু দ্য পাওয়ার mx, তারপরে সেটার রুটগুলো কিরকম তার উপর বেস করে 3 ধরনের কমপ্লিমেন্টারি ফাংশন হতে পারে। এটা হচ্ছে কি না, রাইট হ্যান্ড সাইডে যদি 0 হয় মানে লেফট হ্যান্ড সাইডে ডিফারেনশিয়াল অপারেটরের কিছু একটা ফাংশন থাকবে আর রাইট হ্যান্ড সাইডে 0। আচ্ছা, এটারই একটা অঙ্ক দিয়েছিলাম যেখানে 3 রকমের রুটেরই ব্যাপারটা ছিল। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ওটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো ওটা আমি সলিউশনটা বের করে প্লট করতে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানেই দেখতে পাবি যে মানে অ্যাকচুয়ালি দুটো ডিটারমাইনিং ফ্যাক্টর আছে। একটা সম্ভবত ওমেগা স্কোয়ার, আর একটা মনে হচ্ছে 4b স্কোয়ার। না, ওমেগা স্কোয়ার তো ছিল না, তার অঙ্কটা কি ছিল বলতো, কে পাঠিয়েছিলি, অনেকেই পাঠিয়েছিলি। হুম, পেয়েছি। হুম, আচ্ছা, অঙ্কটা ছিল d2 by dt2 plus k dy dt plus omega square y equal to 0। তো এখানে এই পোর্শনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সংক্রান্ত, আর এই পোর্শনটা এটা হচ্ছে কি না, মানে এই টার্মটা এটা হচ্ছে প্রপোর্শনাল টু ভেলোসিটি। তো ক্লিয়ারলি এই টার্মটা হচ্ছে ড্যাম্পিং টার্ম, ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল একটা ড্যাম্পিং ফোর্স এখানে কাজ করছে। তাহলে কেটাকে আমরা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বা ড্যাম্পিং কনস্ট্যান্ট বলে ভাবতে পারি। আর ওমেগা স্কোয়ারটা রিপ্রেজেন্ট করছে যে অসিলেটরি মোশনটা। সুতরাং কে এর ভ্যালুটা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা, ঠিক আছে, এই কেটাকে অবশ্যই কে স্মল লেটার কে লেখাটা ঠিক না, ক্যাপিটাল কে। তাহলে কে এর ভ্যালুটা আমাদেরকে বোঝাচ্ছে যে ড্যাম্পিং ফোর্স কতটা স্ট্রং, আর ওমেগা স্কোয়ারটা বোঝাবে যে অসিলেটরি যে বিহেভিয়ারটা সেইটা কতটা স্ট্রং। এবার আমরা যখন সলিউশনটা বের করছি তখন আমরা দেখছি যে কে স্কোয়ার আর 4 ওমেগা স্কোয়ার এই দুটো প্যারামিটারের বেশ একটা মানে কম্পিটিশন। ঠিক আছে, কে স্কোয়ারটা 4 ওমেগা স্কোয়ারের থেকে বড়, সমান কিংবা ছোট, তার উপর আমাদের সলিউশনটা গ্রাফিক্যালি কেমন, ওই জন্য আমি গ্রাফিক্যালি এটা প্লট করতে বলেছিলাম। এটা অর্পিতা মনে হয় সবগুলো পাঠিয়েছিলি, শুভমও পাঠিয়েছিল বোধহয়, ঠিক খেয়াল করছে না। আমি পাঠিয়েছিলাম। ও হ্যাঁ, বাহ, সকলেই পাঠিয়েছিলি, প্রীতমও পাঠিয়েছিলি তো মনে হচ্ছে। যাদের যাদের হয়নি তারা আরেকবার একটু প্লটটা ট্রাই করবি, আর যারা পাঠিয়েছিলি আমি দেখে দিয়েছি তারা নয়তো গ্রুপে পোস্ট করে দিস কাল বা পরশু। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে প্লট করলেই দেখতে পাবি যে কে স্কোয়ার গ্রেটার দেন 4 ওমেগা স্কোয়ার আর কে স্কোয়ার লেস দেন 4 ওমেগা স্কোয়ার। যখন কে স্কোয়ার গ্রেটার দেন 4 ওমেগা স্কোয়ার হবে তার মানে ড্যাম্পিংটা এখানে ডমিনেট করছে, ড্যাম্পিং এফেক্ট, ড্যাম্পিং ডমিনেট করছে। আর যদি কে স্কোয়ার লেস দেন 4 ওমেগা স্কোয়ার হয় তাহলে তখন অসিলেটরি যে বিহেভিয়ার আছে সেইটা তখন ডমিনেট করছে।
দেয়ারফোর এবার যখন প্লট করব আমরা, তখন দেখবি যে কে স্কোয়ার যখন লেস দ্যান 4 ওমেগা স্কোয়ার, মানে অসিলেটরি বিহেভিয়ারটা যখন ডমিনেট করছে, তখন এটা অবশ্যই ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু ব্যাপারটা এরকম হবে, মানে ওভারঅল বিহেভিয়ারটা এই ধরনের হবে। এটা হচ্ছে কখন, যখন কে স্কোয়ার গ্রেটার লেস দ্যান 4 ওমেগা স্কোয়ার, মানে ড্যাম্পিং আছে বলে এই অ্যামপ্লিটিউডটা এরকম এরকম ভাবে ফল করতে করতে যাচ্ছে। কিন্তু যেহেতু অসিলেটরি যে বিহেভিয়ারটা সেইটা যেহেতু লার্জার, মানে এই প্যারামিটারটা, সেই জন্য অসিলেশনটা ঠিকঠাকই আছে, মানে অসিলেশনটা আছে কিন্তু সেটা ড্যাম্পড। অন দি আদার হ্যান্ড, যদি আমার কে স্কোয়ার গ্রেটার দেন 4 ওমেগা স্কোয়ার হয়, তাহলে কিন্তু ড্যাম্পিংটাই ইম্পর্টেন্ট অসিলেটরি বিহেভিয়ারের থেকে। তো তখন ইন দ্যাট কেস, ওয়েট আ মিনিট, হ্যাঁ, তো তখন ইন দ্যাট কেস আমার অসিলেশনের বিহেভিয়ারটা থাকবে না, এবং তখন ব্যাপারটা এরকম এরকম করে ব্যাপারটা ড্যাম্প হয়ে যাবে। আর এদের মাঝখানে, তার মানে এখানে একটা মানে ক্রসিং পয়েন্ট আছে, মানে কে স্কোয়ার 4 ওমেগা স্কোয়ারের থেকে ছোট আর 4 ওমেগা স্কোয়ারের থেকে বড়, তাহলে এদের মাঝখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কে স্কোয়ার 4 ওমেগা স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে সেই ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে এই অসিলেটরি আর ড্যাম্পিং এর মাঝামাঝি, অর্থাৎ সেই লাইনটা হবে এরকম, মানে এটা হচ্ছে জাস্ট, মানে এরকমও ঠিক নয়, মানে এটা হচ্ছে এরকম করে নেমেছে, নেমে তারপরে এটার আরেকটু নিচে নেমে অসিলেশন হওয়ার কথা ছিল, সেইটা আর হয়নি, এরকম হয়ে এটা ড্যাম্পিং অবস্থাতেই থেকে গেছে, মানে অসিলেশনটা জাস্ট হলো না। তারপর যদি, তার মানে একদম যখন অনেক ছোট 4 ওমেগা স্কোয়ারের থেকে, তখন এটা নিচে নেমে উপরে উঠে অসিলেশন হচ্ছে, যখন জাস্ট সমান হলো তখন এটা জাস্ট জিরো হয়ে গেল, যখন ড্যাম্পিংটা আরো বড় হয়ে গেল তখন এটা আরো ভালো করে ড্যাম্প হলো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা একটা মানে খুবই প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সাম্পল অফ কমপ্লিমেন্টারি ফাংশন সলিউশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার প্রশ্ন হচ্ছে, যদি রাইট হ্যান্ড সাইডে কোনো একটা এক্স এর ফাংশন থাকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে একটা ডিফারেন্সিয়াল অপারেটরের ফাংশন অ্যাক্টিং অন ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে কোনো একটা এক্স এর ফাংশন, তখন সলিউশনটা কি হবে? তখন আমাকে প্রথমে সিএফ বার করতে হবে, অর্থাৎ ডান দিকটায় জিরো হলে কি হতো সেইভাবে আমাকে সিএফ এর জন্য সলভ করতে হবে, এবং তারপর আমাকে বার করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রাল কার ক্ষেত্রে কিরকম হবে সেটা ডিপেন্ড করছে রাইট হ্যান্ড সাইডে এফএক্স কিরকম আছে তার উপর। এক এক ধরনের এফএক্স এর জন্য এক এক টাইপের শর্টকাট রুল আছে। ফর এক্সাম্পল, যদি fx equal to e to the power ax হয়, তখন পিআইটা হবে, মানে এমনিতে তো অফকোর্স মানে পিআইটা বার করতে হবে, এটার 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 হচ্ছে সলিউশন, সুতরাং অফকোর্স ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা হচ্ছে এফএক্স যে ফাংশনটা তার উপর একটা অপারেটর কাজ করবে, উইচ ইজ দিস। ঠিক আছে, এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে সব ধরনের ফাংশনের ক্ষেত্রেই। কিন্তু তারপর আমি কিভাবে এগোবো সেইটা এফএক্স এর ভার্সনটা কেমন, মানে এফএক্সটা কি ধরনের ফাংশন তার উপর বেস করে আমি ফাইনাল পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখতে পারি। যেমন এটা যদি ই টু দ্য পাওয়ার এক্স হয়, তখন এই জিনিসটা হবে দিস উইল বি ইকুয়াল টু দিস। ঠিক আছে, এইবার এগুলো কোনোটাই হঠাৎ করে হয়নি, প্রত্যেকটারই মানে আলাদা আলাদা জাস্টিফিকেশন আছে। যেমন এটার ক্ষেত্রে যেমন জাস্টিফিকেশনটা ভেরি ইজি টু সি, মানে ই টু দ্য পাওয়ার এক্স, মানে এটা যদি এই হয় তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডি দিয়ে যদি অ্যাক্ট করাই, তখন কি হবে না এ ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স হবে।
যদি দুবার ডেরিভেটিভ করি আমি, তাহলে a স্কোয়ার ইন্টু e টু দ্য পাওয়ার x হবে। যদি এরকম কিছু এর উপরে অ্যাক্ট করানো হয়, সাপোজ d স্কোয়ার প্লাস 4dy, তাহলে তখন কি হবে না a স্কোয়ার প্লাস 4ay, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে e টু দ্য পাওয়ার ax এই ধরনের যদি কোনো ফাংশন হয়, দাঁড়া এটা বসার ঘরে আছে, e টু দ্য পাওয়ার ax এরকম কোনো যদি ফাংশন হয়, তাহলে তার ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অপারেটরের ফাংশনটা যেমন দেখতে, ঠিক আছে, ফাইনালি আমি যে যা কনক্লুশনে আসছি সেটাও সেই রকমই দেখতে। fd is equal to fa, যদি আমার এই ফাংশনটা e টু দ্য পাওয়ার ax হয়, তো সেখান থেকেই সেটাকেই অ্যাপ্লাই করে এখানে এটা লেখা হয়েছে যে 1/fd acting on e to the power x is equal to 1/fa into e to the power x। এরকম করে প্রত্যেকটা পিআই এর যে শর্টকাট রুল, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম দেখানো যায় যে কোনটাতে আমি কেন কোন ফর্মুলা ইউজ করছি, প্রত্যেকটাই সেটা প্রুভ করা যায়। এবার যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দেখা যায় যে এফ এটা 0 হচ্ছে, তখন কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা, তখন আমার পিআইটা হয়ে যাবে পিআই ইকুয়াল টু x ইন্টু 1/f dash a e to the power x। যদি f dash এটাও 0 হয়, তখন particular integral will be x square 1/f double dash a e to the power x। এই জিনিসটা কেন এরকম হলো, এটা কি কারোর মাথায় কিছু আসছে? মানে এই রুলটা তো বললাম যে কেন 1/fd e to the power x is equal to 1/fa e to the power x, কিন্তু f এ যদি 0 হয় তাহলে এইটা লেখা যাবে, বা f dash এ যদি 0 হয় তাহলে এইটা লেখা যাবে। এই জিনিসটা কেন লেখা যাবে, মানে এটা জাস্টিফিকেশনটা কি, সেটা কি রিজনটা সম্পর্কে কারোর মাথায় কি কিছু আসছে? কেন আমরা লিখতে পারছি, কেন লিখছি, হোয়াই? এনি আইডিয়া কারোর? আনসিমেট্রিক্যাল ফাংশন বলে। কি কি ফাংশন আরেকবার বল। আনসিমেট্রিক্যাল মানে এফ সমান হ্যাঁ, আনসিমেট্রিক্যাল ফাংশন তো ফাংশন না, সেটা নয় কারণটা। মানে আমার কোশ্চেনটা বুঝেছিস? আমার কোশ্চেনটা হচ্ছে যে ম্যাম বলছি যে বল। হ্যাঁ বল। হ্যাঁ ম্যাম বলছি যে এফ টা 0 হয়ে গেলে তো ওখানে পিআইটা ইনফিনিটি হয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য আমরা যদি এই প্রথমটার ক্ষেত্রে ঠিকই, বোঝানো সেই হয়। জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি যে এফ এ যদি 0 হয় তাহলে পিআই এইটা হবে। বাট আমি বলতে চাইছি যে এটা কেন লিখছি এই ফর্ম, মানে বা এটা মানে আমি যদি বলি যে শো দ্যাট, প্রুভ দ্যাট বা শো দ্যাট ইফ fa is equal to 0, then pi is not equal to 1/fa e to the power x, then pi is equal to x into 1/f dash a e to the power x। এটা যদি আমি বলি যে শো দ্যাট f এ যদি 0 হয় তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা এটা হয় না, তার বদলে এইটা হয়, এটা প্রুভ করতে যদি বলি, তাহলে কিভাবে প্রুভ করবি? আচ্ছা তোরা এটা পড়িসনি, হয়তো এটাও হতে পারে, এল হসপিটাল বা লাপিতাল রুল বলে একটা জিনিস আছে, এটা কি তোরা পড়েছিস? এই রুল, এই জিনিসটা না আমাদের ভালো করে পড়ানো হয় না ওটা। এটা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেইটারই একটা অ্যাপ্লিকেশন।
আচ্ছা আচ্ছা, তাহলে এই টপিকটা যখন উঠেছে তখন আমি এটা বলেই দিচ্ছি, কারণ এই রুলটা তোদের প্রচুর অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অরিজিনাল রুলটা হলো গিয়ে, জাস্ট মিনিট, এটা হচ্ছে মানে উপরে নিচে ডেরিভেটিভ, যখন ডেরিভেটিভ ফর্মালি করা যায় না তখন ওই রকম ধর লিমিট বার করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি জিনিসটা থাকে। ধর, রাইট, আচ্ছা, ধর এফ এক্স বাই জি এক্স লিমিট এক্স টেন্স টু এ, এটা তোকে বার করতে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ তে gx goes to 0, তখন তো এই ব্যাপারটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো তখন আমরা কি করতে পারি, অ্যাকর্ডিং টু লাপিটাল রুল উই ক্যান রাইট লিমিট x tends to a f dash x by g dash x, এবং তারপর যদি দেখা যায় যে লিমিট x tends to a g dash x সেটাও 0 হয়ে যাচ্ছে, তখন বাই লাপিটাল রুল উই ক্যান রাইট লিমিট x tends to a, এইটা দিস ইজ ইকুয়াল টু f double dash x by g double dash x। ঠিক আছে, এইটা হচ্ছে দিস ইজ ফেমাস লাপিটাল রুল। এটা মানে এটা একটা সারা জীবন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে এরকম একটা রুল, কারণ ডিফারেনশিয়াল ক্যালকুলাস তো ওদের বিভিন্ন জায়গায় লাগছেই। তো এবার এই জিনিসটার দিকে যদি আমি তাকাই, আবার ফিরে যাই এই প্রবলেমটাতে, এখানে আমাদের জিনিসটা কি ছিল, যে y পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু 1 বাই এফ এ টু দ্য পাওয়ার x, কিন্তু তারপরে আমরা কি বললাম যে যদি দেখা যায় যে এফ এটা 0, তখন তো এই জিনিসটা ব্লো আপ করবে। তো এবার যদি ভেবে দেখিস যে এটা কিন্তু এই সিচুয়েশন আর এই সিচুয়েশন কিন্তু একই, মানে মানে এখানে এটাকে তুই লিমিট দিয়ে লিখতে গেলে এরকম বলতেই পারিস যে লিমিট হয়তো, আচ্ছা y নয়, এটা তুই বলতেই পারিস যে লিমিট অন্য কোনো ফাংশন, ধর z, z টেন্ডস টু a 1 বাই fz টু দ্য পাওয়ার x, এরকম ভাবে যদি আমি ব্যাপারটাকে লিখি, এবং z টেন্ডস টু, এবার এই জিনিসটা লেখা যাচ্ছে না, কেননা fz লিমিট z টেন্ডস টু a সেই জিনিসটা হচ্ছে 0, সুতরাং এইভাবে আমি লিখতে পারছি না, ব্যাপারটা ব্লো আপ করছে। ঠিক আছে, তো এই সিচুয়েশনে আমি লাপিতাল রুল ইউজ করে কি করতে পারি, আমি উপর নিচে ডেরিভেটিভ করতে পারি। কার রেসপেক্টে ডেরিভেটিভটা করব, এবার একটু এখানে ফিরে আসি। x এর ফাংশন x টেন্ডস টু a, তখন যদি এটা 0 হয় তখন x এর রেসপেক্টে ডেরিভেটিভটা করছি আমরা, তাই তো। x এর ফাংশন x টেন্ডস টু a, জিনিসটা যদি 0 হয় তখন x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। সিমিলারলি এখানে নিচে f a আছে which is 0, তাহলে আমি উপর নিচে a এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি। তো আমি যদি উপর নিচে a এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে উপরে কি আসবে, e টু দ্য পাওয়ার ax ইন্টু x আসবে, আর নিচে কি আসবে, f ড্যাশ a আসবে। সো x 1 বাই f ড্যাশ a টু দ্য পাওয়ার x। এরপর যদি দেখা যায় যে f ড্যাশ a এগেন এইটা 0, তাহলে আমাকে আরেকবার কি করতে হবে, আবার উপরে নিচে এর রেসপেক্টে আবার একবার ডেরিভেটিভ করতে হবে। তো আরো একবার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে উপরে আসবে x স্কোয়ার e টু দ্য পাওয়ার x, নিচে আসবে f ডাবল ড্যাশ। ঠিক আছে, তো এরকম ভাবে ব্যাপারটা চলতে থাকবে। ওকে, সুতরাং e টু দ্য পাওয়ার এক্সপোনেনশিয়াল কোনো ফাংশনের ক্ষেত্রে সিম্পলি এফডিটা এফ এ, আর যদি 0 হয় তখন লাপিটাল রুল অনুযায়ী এরকম। ঠিক আছে, আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনের বদলে যদি সাইন ফাংশন থাকে,
So if fx equal to sin ax plus b বা cos ax plus b, এটার ক্ষেত্রেও যেভাবে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের এই ব্যাপারটা করেছিলাম যে একটা ডেরিভেটিভ করলে a, দুবার ডেরিভেটিভ করলে a স্কোয়ার, বা যেই ধরনের ফাংশন সেটারই এফডি আর এফ এটা সমান, সাইনের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা একবার করে দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হওয়া উচিত। সো d acting on sin ax plus b, সেটা কি হচ্ছে না cos x plus b into a। আচ্ছা, d2 যদি হয়, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি, তখন আবার cosটা হয়ে যাবে মাইনাস সাইন x plus b ইন্টু হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ মাইনাস a স্কোয়ার সাইন x প্লাস b। লেফট হ্যান্ড সাইডে যদি ডি স্কোয়ার দিয়ে অ্যাক্ট করানো হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডে একটা মাইনাস a স্কোয়ার চলে আসে। জাস্ট ডি স্কোয়ার রিপ্লেসড বাই মাইনাস a স্কোয়ার। সুতরাং ক্লিয়ারলি যদি লেফট হ্যান্ড সাইডে ডি স্কোয়ারের কোনো ফাংশন থাকে, সেটা যদি সাইন বা কস টাইপের কোনো ফাংশনের উপর অ্যাক্ট করানো হয়, তাহলে দ্যাট বিকামস ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ আমার যে ইয়েটা থাকবে আর কি, যে পিআই এর যে সিচুয়েশন মানে যেটাই থাকবে আর কি, সেটাকে যদি আমি ডি স্কোয়ারের কোনো ফাংশন হিসেবে লিখতে পারি, তাহলে আমি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিতে পারি। এই হচ্ছে মেন স্টোরি। এইবার এখানেও আগের বারের মতন একটা সমস্যা হতে পারে, যদি এফ অফ ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার সেটা যদি 0 হয়ে যায়, তাহলে একটা সমস্যা হতে পারে। তখন সেক্ষেত্রে কি করতে হবে, if f of minus a square is 0, then the particular integral will be, নিচে আসবে f dash of minus a square, উপরে আসবে x sin x plus b। তবে এটা লাপিটাল দিয়ে মোস্ট প্রবাবলি প্রুভ করা যাবে না, অন্য কোনোভাবে প্রুভ করা যায় কিনা সেটা তোরা একটুখানি, এটা ধরে নে এটা একটা হোম টাস্ক, যে কেন এফ অফ মাইনাস এ স্কোয়ার 0 হলে এটা পার্টিকুলার ইন্টিগ্রাল হিসেবে তখন এইটা লেখা যায়। হ্যাঁ, এটা আর এটা যে একই, এটার থেকে যেটাতে আসা যায় সেটা ডিরাইভ করা যাচ্ছে কিনা এটা একটু নিজেরা ট্রাই করিস, ঠিক আছে? করে টোরে কিছু পেলে আমাকে বলিস। আচ্ছা, আবার যদি আমাদের এফ অফ মানে এফ ড্যাশ অফ মাইনাস এ স্কোয়ার সেটাও যদি দেখা যায় 0 হচ্ছে, তখন পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে না এক্স স্কোয়ার হয়ে যাবে, উপরে এক্স স্কোয়ার, নিচে এফ ডাবল ড্যাশ অফ মাইনাস এ স্কোয়ার সাইন এক্স প্লাস বি এটসেট্রা, এরকম করে করে চলতে থাকবে। এটা গেল এক্সপোনেনশিয়াল, গেল সাইনের ফাংশন গেল। এবার সাপোজ পলিনোমিয়াল যদি থাকে, fx যদি x টু দ্য পাওয়ার n হয়, পলিনোমিয়াল যেখানে n ইজ পজিটিভ ইন্টিজার,
then pi one by ft x to the power n। এবার এইটাকে অনেক রকম ভাবে করা যায়, এফডিটা ঠিক কিরকম দেখতে তার উপর ডিপেন্ড করছে। যদি এফডিটা সিম্পলি মনে কর এফডিটা হচ্ছে ডি স্কোয়ার, জাস্ট এরকম একটা টার্ম আর কি, ডি স্কোয়ার বা ডি কিউ, তখন কি করতে হবে, ওয়ান বাই এফডি মানে হচ্ছে ডি মাইনাস টু এস টু দ্য পাওয়ার এন। তো ডি মিনস ডেরিভেটিভ, ডি ইনভার্স মিনস ইন্টিগ্রেশন। তো তখন তোকে পরপর দুবার ইন্টিগ্রেট করে দিতে হবে, যেটা আছে সেটাকে পরপর দুবার ইন্টিগ্রেশন। আচ্ছা, কিন্তু এটা তো একটা স্পেশাল কেস, জেনারেল তো সেরকম থাকবে না। জেনারেল কেসে তোকে করতে গেলে এই সিরিজগুলো তোর তখন কাজে লাগবে। 1 প্লাস এক্স এর ইনভার্স, 1 মাইনাস এক্স এর ইনভার্স, বা 1 প্লাস এক্স এর মাইনাস টু, 1 মাইনাস এক্স এর মাইনাস টু, এটসেট্রা। মানে তখন তোকে এফডি যেটা থাকবে সেটার থেকে কমন টমন নিয়ে এইরকম ভার্সনে, কমন মানে যাতে শুরুতে একটা 1 থাকে আর কি, কমন টমন নিয়ে এরকম একটা ভার্সনে নিয়ে আসতে হবে, করে তার ইনভার্স সিরিজ এক্সপান্ড করতে হবে, করে তারপর পরপর পরপর ডেরিভেটিভ নিতে নিতে যেতে হবে। এটা একটা অঙ্ক করলেই, মানে একটা দুটো অঙ্ক করলেই বুঝতে পারবি। যেমন ফর এক্সাম্পল যদি এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে d2y dx2 minus y equal to 5x minus 2, ঠিক আছে, এটা সলিউশন করব। d2 minus 1y equal to 5x minus 2, cf টা তো বেরিয়ে যাবে, cf is very easy, তিনটেই ছকে বাঁধা ফর্মুলা, তো ওইদিকে যাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রাল y pi 1 by d square minus 1 5x minus 2, এটাকে কি বলেছি, এই এই ফরম্যাটে আনতে হবে, অর্থাৎ 1 প্লাস বা মাইনাস সামথিং। তাহলে এটাকে যদি সেই ফরম্যাটে আনতে হয়, সেখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। সো মাইনাস 1, 1 মাইনাস ডি স্কোয়ার 5x মাইনাস 2। আচ্ছা, মাইনাস 1, 1 মাইনাস ডি স্কোয়ার ইনভার্স 5x মাইনাস 2। এবার ইনভার্স সিরিজ যেমন হয়, সো 1 প্লাস ডি স্কোয়ার, তারপর হবে প্লাস ডি টু দ্য পাওয়ার 4, তাই তো, 4 ডি টু দ্য পাওয়ার 6 এটসেট্রা, এরকম করে একটা ইনফাইনাইট সিরিজ। এবার তোরা ভাবছিস তাহলে কি ইনফিনিটি অবধি করতে হবে? মোটেই নয়। ডিটা কি, ডি হচ্ছে ডেরিভেটিভ অপারেটর, তাই তো, ডি মানে হচ্ছে ডিডিএক্স। সো ক্লিয়ারলি এটা যেহেতু 5x আছে, সুতরাং এইগুলো আমার কোনো কাজেই লাগবে না, শুধুমাত্র 1 এবং ডি স্কোয়ার। সো 5x minus 2 প্লাস একবার ডেরিভেটিভ করলে only 5 এবং সেটা দুবার ডেরিভেটিভ করলে 0, তার মানে এটাও কাজে লাগছে। সো বেসিক্যালি জাস্ট এইটুকুই থাকছে। সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 2 minus 5x, দিস ইজ ইয়োর পার্টিকুলার ইন্টিগ্রাল। বুঝতে পারলি, যেরকম ভাবে কমন টমন নিয়ে মোট কথা যাতে এই সিরিজ এক্সপান্ডটা করা যায় সেইখানে তোকে নিয়ে আসতে হবে। এবার যদি এটা যদি পজিটিভ ইন্টিজার হয়, এটাও মনে রাখতে হবে যে এক্স টু দ্য পাওয়ার এন, এনটা কিন্তু পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার হলে আবার মুশকিল। কেন মুশকিল? এটা যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে অ্যাকচুয়ালি, মানে সাপোজ এক্স টু দ্য পাওয়ার মাইনাস এন, হ্যাঁ, তার মানে 1 বাই এক্স টু দ্য পাওয়ার এন। যদি এক্স টু দ্য পাওয়ার এন থাকে তাহলে তার ডেরিভেটিভ নিলে এনটা কমতে থাকে, এন সেখান থেকে এন মাইনাস 1,
সেখান থেকে n-2, তো এরকম করতে করতে কোথাও একটা গিয়ে ব্যাপারটা স্টপ হবে। যেমন এখানে শুধুমাত্র একবারই প্রথম টার্মটা হলো, সেকেন্ডটা দুবার ডেরিভেটিভ নেওয়ার ফলে 0 হয়ে গেল। তো তখন আমি একটা ফাইনাইট সলিউশন পাবো, মানে ইনফিনিটি অব্দি চলতে থাকবে না জিনিসটা। কিন্তু যদি নিচে চলে যায় x টু দ্য পাওয়ার n, তখন কি হবে? প্রথমটা যা হলো ঠিক আছে, তার ডেরিভেটিভ নিলি, সো মাইনাস এর মানে হচ্ছে তারপরে এবার হয়ে যাবে এটা x টু দ্য পাওয়ার n+1, আবার একবার ডেরিভেটিভ নিবি x টু দ্য পাওয়ার n+2, তার মানে জিনিসটা বাড়তে থাকবে, কমার কোনো লক্ষণ নেই। অতএব তুই কোনো ফাইনাইট অ্যান্সার পাবি না, ইনফাইনাইট অব্দি ওটা চলতেই থাকবে। সো এইভাবে তুই কোনো সলিউশন পাবি না। সুতরাং n যদি পজিটিভ ইন্টিজার হয় একমাত্র তখনই তোর এই স্ট্র্যাটেজিটা খাটবে, এই সিরিজ এক্সপানশনটা। ঠিক আছে, আচ্ছা এক্সপোনেনশিয়াল গেল, সাইন গেল, পলিনোমিয়াল গেল, আর কি কি টাইপ হতে পারে? আচ্ছা যদি প্রোডাক্ট থাকে, fx ইকুয়াল টু যদি এক্সপোনেনশিয়াল ইন্টু সাম ফাংশন অফ x, এরকম যদি থাকে, দেন y pi, this can be written as, এবার লক্ষ্য কর এই যে e টু দ্য পাওয়ার x, এটাকে একেবারে বাঁদিকে, ম্যাম আপনার কথা হচ্ছে শোনা যাচ্ছে না। ও এবার শুনতে পাচ্ছিস? কেটে কেটে যাচ্ছে ভয়েসটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ও আচ্ছা, তা একটু কাটবে, মোবাইল ডেটা থেকে ক্লাসটা নিচ্ছি তো, ব্রডব্যান্ডটা তো নেই, আমি কলকাতায় এসেছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি যা শুনতে পাচ্ছি শুনে নে, বাকিটা ভিডিও থেকে বুঝতে পেরে যাবে। এই টপিকটা তো ইজি আছে, ওই জন্যই অনলাইনে পড়াচ্ছি। ঠিক আছে, মোটামুটি আমার শেষ হয়েই এসেছে, তো মোটামুটি শুনে নে আর কি, বাকিটা ভিডিও থেকে দেখে নিস। এগুলো আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, আবার মেন ক্লাসটা আবার হলদিয়াতে গিয়েই নেব। হুম, e টু দ্য পাওয়ার x টা বাদিকে চলে আসবে, প্রোভাইডেড আমরা যদি অপারেটরটাকে লিখি f অফ d প্লাস a gx। বুঝেছিস? মানে আমি e টু দ্য পাওয়ার x কে বাদিকে নিয়ে চলে আসতে পারি, তখন আমাকে এই তলার অপারেটরটাতে f অফ d এর জায়গায় f অফ d প্লাস a এইটা করে দিতে হবে। যেমন যদি এরকম থাকে অঙ্ক, এইরকম যদি থাকে অঙ্কটা, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1/d স্কোয়ার প্লাস 2x স্কোয়ার e টু দ্য পাওয়ার 3x equal to e টু দ্য পাওয়ার 3x 1 বাই, কি হয়েছিল এখানটাতে, d এর জায়গায় d প্লাস a হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এখানে আছে d স্কোয়ার, তার জায়গায় হবে d প্লাস 3, এইটার হোল স্কোয়ার। e টু দ্য পাওয়ার 3x টা বাদিকে চলে আসবে, d প্লাস 3 এর হোল স্কোয়ার হবে, প্লাস 2 যেমন আছে সেরকম থাকবে, এখানে x স্কোয়ার হবে। সো ফাইনাল সলিউশন, এটাকে পুরোটা ভাঙি, 3 3 এর 9, 6d প্লাস 2 x স্কোয়ার
এই এখানে এখানটা কি আছে লক্ষ্য কর, 1/d² + 60 + 11 অ্যাক্টিং অন x স্কোয়ার। ঠিক আছে, x টু দ্য পাওয়ার n পজিটিভ ইন্টিজার আছে, কিন্তু এইটাকে এই যে d² + 60 + 11 এই যে জিনিসটা, সেটাকে আমাকে এইরকম একটা একটা কোনো ভার্সনে নিয়ে আসতে হবে। তাহলে সেটা যদি আনতে হয় তাহলে কি করা যেতে পারে, এই যে জিনিসটা আছে এখান থেকে আমি 11টাকে কমন নিতে পারি। সো 11কে কমন নিলে 1 + 60/11 + d²/11, therefore 1/d² + 60 + 11 is equal to, ও বাবা বেরিয়ে গেছিলাম, সরি। ঠিক আছে, এইটা আমার লাস্ট অঙ্ক, এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, আর মনে হচ্ছে ব্রডব্যান্ড নিয়েই পরের ক্লাসটা নিতে হবে। ঠিক আছে, এইটা একটুখানি শেষ করে দিই, ওটা এই পার্টটা ভিডিও থেকে একটু দেখে নিস কেমন। আচ্ছা, সো এইটা ইকুয়াল টু d² প্লাস, ও সরি, 11 কমন নিলাম, 1 + 60/11 প্লাস d²/11, 1/11, 1 + 60/11 প্লাস d²/11 এর ইনভার্স। আচ্ছা, এবার এটাকে আবার সেই ইনভার্স সিরিজে এক্সপান্ড করব। এই পুরো জিনিসটাকে যদি x ধরি তাহলে 1 + x এর ইনভার্স 1/11, 1 - 60/11 মাইনাস d²/11 ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হচ্ছে প্লাস 60/11 প্লাস d²/11 হোল স্কোয়ার ইত্যাদি, এরকম করে চলতে থাকবে। আচ্ছা, কি আছে রাইট হ্যান্ড সাইডে, x² ছিল তাই তো, তাহলে ক্লিয়ারলি এই পুরো জিনিসটাকে যা আছে সেটাকে যদি x² এর উপরে আমি অ্যাক্ট করাই, তাহলে আমাকে ফার্স্ট টার্মটা রাখতে হবে, সেকেন্ড টার্মটা রাখতে হবে, থার্ড টার্মটাও রাখতে হবে, তার মানে স্কোয়ার টার্মটা আমাকে রাখতে হবে। স্কোয়ার টার্ম আমি এখান থেকেও পাবো, এখান থেকে কি পাবো, 6 × 6 = 36/121 d², এইটা একটা পাবো। আর কোনো স্কোয়ার টার্ম আমি এখান থেকে পাবো না, এখান থেকে আমি d⁴ পাবো, আরেকটা আমি d × d² মানে d³ একটা টার্ম পাবো, কিউবিক টার্ম। ঠিক আছে, তো আমার যেহেতু ডান দিকে স্কোয়ার আছে, ফলে আমার কিউবিক টার্মের দরকার নেই। সুতরাং আমার কি দরকার, 60/11 একটা দরকার, মাইনাস d²/11 দরকার, প্লাস এখানে আরেকটা যেটা পাচ্ছি 36/121 d², এইটা দরকার। বাকি আর কোনোগুলো থেকেই আমি কিছু পাবো না, কারণ এরপরে ডেরিভেটিভ নিতে নিতে ওটা 0 হয়ে যাবে। তাহলে সুতরাং 1/11, 1 - 60/11 প্লাস এই দুটোকে সিম্পলিফাই করলে 25d²/121 x², তারপর ডেরিভেটিভ করে দাও, প্রথমটা আসবে x², তারপরটা আসবে -6/11 × 2x, তারপরেরটা আসবে 25/121 এবং x² এর দুবার ডেরিভেটিভ, কারণ এখানে d² আছে, তাহলে প্রথমবার ডেরিভেটিভ নিলে 2x, আরেকবার ডেরিভেটিভ নিলে শুধুমাত্র 2। সো এই হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সামনে একটা e⁻3x ছিল, ব্যাস ওটা সামনে চলে আসবে। এই দিস ইজ আওয়ার পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম, একটা হচ্ছে e⁻mx এইরকম ফর্ম, e⁻mx না, ওই আর কি, রাইট হ্যান্ড সাইডে যদি e⁻ax থাকে তাহলে কি হবে,
যদি sin x প্লাস বি থাকে তাহলে কি হবে, যদি x টু দ্য পাওয়ার n থাকে তাহলে কি হবে, এবং e টু দ্য পাওয়ার x ইন্টু যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন মানে এটা হতে পারে এটা হতে পারে, ঠিক আছে, এই ধরনের যে কোনো একটা ফাংশন যদি থাকে কি হতে পারে, এই যে চারটে রুলস পিআই বের করার, তোদের যতটুকু আছে, মানে অফকোর্স ম্যাথ অনার্সের স্টুডেন্টরা এর থেকে আরো অনেক বেশি বেশি গাদা গাদা রুল শিখবে, কিন্তু তোদের যতটা আছে, তোদের স্কোপ অফ দা সিলেবাস, তার মধ্যে এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কম্বিনেশন হবে। তবে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে রনস্কিয়ান মেথড, সেইভাবে পিআই বের করার একটা রুল আছে, সেটা আমি শিখিয়ে দেবো নেক্সট ক্লাসে। এই ক্লাসে এমনিতেও তোরা খুব একটা শুনতে পাচ্ছিস না, তো এইটা এতটাই থাক সহজের উপর দিয়ে। ঠিক আছে, চল ক্লাস শেষ তাহলে আজকের, টাটা।